কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্য সব হয়েছে। আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওইরকম কিছু একটা করবেন তাহলে কোনোদিন আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা, আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসেবে মানি না বলে তুই সুযোগ খুঁজছিলি, তাই না? আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলতেছ আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যে কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না। ছোট লোকের বাচ্চা তুই, চলে যা আমার সামনে থেকে। আর কোনোদিনও আসবি না। তোকে আমি একটুও ভালো ভাবতাম। আমি জানতাম না তোর চরিত্র এইরকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? এতই যদি শরীরের চাহিদা থাকতো পতিতালয়ে যেতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিন সবকিছু সহ্য করেছি, শুধু ভালোবাসি বল, কিন্তু আর না, এত কিছু আর আমি মেনে নিব না। আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না, আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাবো এই বাড়ি ছেড়ে, আর আসবো না কোনোদিন তোর সামনে। তোর প্রতি আমার আজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস, আর কোনোদিন তোর পিছনে এসে বলবো না ভালোবাসি। একথা বলে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে রুবির একটা ছবি নিলাম। আমি রুবির থেকে আমার সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। রুবি যাবার পথে চেয়েছিল, তাতে আমার কি? খালামাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। রুবির অবহেলা আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। এই বলে রাস্তায় আপন মনে দাঁড়িয়ে হাঁটছি। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, প্রিয় মানুষের থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন তো অবহেলিত আমি রুবির কাছে? কেন বুঝছে না ওকে সত্যি ভালোবাসি? তোমার থেকে দূরে গিয়েও যদি আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। সামান্য ভুলের জন্য তো বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আর অনেকটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতে কেমন জানি লাগে। জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রুবির ভালোবাসা। আমি তো শুধু এইটুকু ভালোবাসা চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাবো, আমি কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাবো শহর ছেড়ে। যে শহরে শুধু অবহেলা পেয়েছি সেখানে আর থাকবো না, আর ফিরে আসবো না এই শহরে। আর আসবো না রবির কাছে, আপনজনের কাছে। এই কথা ভেবে চলে গেলাম রেল স্টেশনে। সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমি গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে, আপন বেঁচে থাকতে থাকতে এই দেখা লাগতো না। মা বাবা ভাই বোন খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে? কেন নিয়ে গেলে না আমাকে ছেড়ে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলা পড়ছি আমি তিলে তিলে? এই রে, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম আরিফ, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যকর্মে আমি বেঁচে যাই। তারপর থেকে খালাকালুর বাড়িতে বড় হই। রুবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি ওনার তৃতীয় বর্ষে পড়ি। রুবিও। গল্পের সাথে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি ওই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে কালাকালুর কথা ভাবছি। তারা আমাকে বাড়ি না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজছে। আর রুবি হয়তো অনেক খুশি হয়েছে আমি তার জীবন থেকে চলে আসছি বলে। আর কোনো ছোট লোক তার পিছনে ঘুরবে না। এসব কথা মনে পড়ছে আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। তবে আমিও ভেবে নিয়েছি কোনো নিজের দিন শহরে যাব না, আর রুবিকে আমার এই চেহারা দেখাবো না। এখন একটা টাকার জায়গা করতে হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনিই না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নেই। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছি। আর তখনই দূরে দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে দোকানে কিছু জিনিস নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই লোকটার বুকে হাত দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। আমি যাতে চাচ্ছিলাম, তারপর একটু ভেবে গেলাম লোকটির কাছে। লোকটিকে দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ওনার গাড়িতে উঠালাম। পাশের মানুষ প্রশ্ন করে জানতে পারলাম পাশে একটা হাসপাতাল আছে। তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার নার্স এসে তাকে নিয়ে গেল। আমি ভাবলাম চলে যাব,
তারপর ভাবলাম লোকটাকে একটু দেখেই যাই কি অবস্থা। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সুস্থ আছে। কি হয়েছে ওনার? উনি হার্টের রোগী, হার্ট সমস্যার কারণে এরকম হয়েছে। বলে ডাক্তার চলে গেল। এখন 3টা বাজে, যাওয়ার কোনো জায়গা নেই, তাই হাসপাতালে থেকে গেলাম। সকালে ওনার সাথে দেখা করে চলে যাব। সকালে আপনি এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আঙ্কেল, ধন্যবাদ জানার দরকার নেই। আচ্ছা, আমি আসি। তোমাকে দেখে মনে হয় এই শহরের না। বাসা কোথায় তোমার? আমি ঢাকা থেকে এসেছি, এখানে কালকেই কাজের লোক করছে। আঙ্কেল কিছু একটা ভেবে আমাকে বললেন, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমি এখন অনার্স 3য় বর্ষে পড়ি। আচ্ছা, তোমাকে আমার অফিসে কাজ দেব, করবে? আমি ওনার জীবন বাঁচিয়েছি বলে হয়তো করোনা করেছে। তা বাদে এখানে থাকতে গেলেও চাকরির সরকার, তা ভেবে হ্যাঁ করে দিলাম। আচ্ছা চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, তা হয় না। আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে একটা চাকরি দিলে তা অনেক। আমি ঠিক একটা বাড়ি ম্যানেজ করে নিব। তোমাকে বাড়ি দেখতে হবে না, আমার বাড়িতে ভাড়া থেকো। এবার খুশি? এই বলে বিকেলে হাসপাতাল থেকে সোজা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। গাড়িতে বসে ভাবলাম, যা বাবা বাঁচা গেল। ভাগ্যে কি পরে আস চিনি না জানি না, একটা লোক আমাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অবশেষে একটা টাকার জায়গাতেও পেলাম। এসব ভাবতে ভাবতে চলে আসলাম আঙ্কেলের বাসায়। বাসাটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল বড় লোক, কিন্তু আমাদের মতো না। বাসার ভিতরে ঢুকে আঙ্কেলকে সবাই ডাক দিল। সবাই আঙ্কেলকে দেখছে ঠিক আছে কিনা। আঙ্কেল সকালে ফোন করে সবাইকে বলে দিয়েছিল। আন্টি আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তা বাদে আঙ্কেল আমার জন্য আজ যা করলো তার কাছে কিছুই নয়। আচ্ছা বাবা, ওই উপরতলার রুমটা তোমাদের আজ থেকে, তুমি ওখানেই থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবার খাবো। ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আপনার নামটা কি জানতে পারি? আরিফ। আপনার নাম কি? আমার নাম রিমি, আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার বাসায় কে কে আছে? আমি এতিম, আমার কেউ নেই। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি ওপর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপর মায়া হচ্ছে। তার উপরে গেলাম, ব্যাগটা বেডের উপর রাখি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতে আন্টির ডাক। খেতে ডাকছে, নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। সবাই একসাথে খাচ্ছি। তখন আঙ্কেল বলল, তোমার তো এখনো পড়াশোনা শেষ হয় না, তা পড়াশোনা ছেড়ে দিবে নাকি? না আঙ্কেল, চাকরি পাশে পড়াশোনা করব। আচ্ছা রিমি, মা তুই আরিফকে নিয়ে যাস তোর কলেজে, ওখানে ভর্তি করে দিবি। আচ্ছা বাবা, আমি করে দিব। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমার সাথে রুমে গেল। দুজনে মিলে রুমটা একটু গুছালাম। আসলে রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকে ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম একটা ঘুম থেকে উঠলাম বিকেলে। তারপর রিমি আসলো আমার ঘরে। আরে রিমি এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? আরে তোমার বাসা, তোমার ঘর, তুমি আসবে না তো কে আসবে? বলছিলাম কোনো দরকার ছিল নাকি, তাই বললাম। না সেরকম কিছু না, ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি ভাবলাম এখানে কার তো কিছুই চিনি না, তা ঘুরতে গেলে অনেক কিছু চেনা হবে, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর দুজন মিলে বের হলাম ঘুরতে। রিমি নীলে একটা শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটার মনও ভালো। তারপর আমরা দুজন মিলে অনেক জায়গায় ঘুরলাম। কিছু খেয়ে বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। বাসায় এসে শুয়ে পড়লাম। মনে পড়লো ফোনের কথা, সেই দিন বন্ধ করে রেখেছিলাম, ওইভাবেই বন্ধ হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফোন থেকে সিম বের করলাম, সিমটা ভেঙে ফেললাম। তারপর আন্টি খেতে ডাকলো, খেতে গেলাম। নিচে সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে কলেজে যাব না। কালকে আঙ্কেলের সাথে তার অফিসে যাব কাজ বুঝে নিতে। এইভাবে ঘুমাতে যাচ্ছি, তাও ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে রুবির কথা। সে আমাকে যতই অবহেলা করুক, অপমান করুক না কেন, হাজার হয়েও সে আমার ভালোবাসার মানুষ। মানুষ প্রথম ভালোবাসার মানুষকে কখনো ভুলতে পারে না। আমার বেলাও তার বিকল্প হয় নাই। এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে থাকতে থাকতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। চোখ খুলে দেখি 6টা বেজে গেছে।
আমি উঠে ফ্রেশ হলাম, রিমিদের ওখানে গেলাম। আসলে রিমিরা নিচে থাকে আর আমি দুতলায় থাকি। নিচে যেতে আন্টির সাথে দেখা, খেতে বসলো। বসে থাকতে থাকতে এক সময় আঙ্কেলও চলে আসলো। সবাই একসাথে বসে সকালে নাস্তা সেরে ফেললাম। তা আরিফ, তুমি আজ থেকে অফিসে জয়েন করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আজ থেকেই যাব, আর অফিসের পাশে পাশে পড়াশোনা চালিয়ে যাব। এই বলে আঙ্কেল আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আঙ্কেল সবাইকে ডাক দিলেন। সবাই আঙ্কেলের পাশে আসলেন। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এর নাম আরিফ, এখন থেকে এখানে কাজ করবে। আজ থেকে জয়েন করলো। তারপর সবার সাথে আমি কুশল বিনিময় করলাম। এরপর আঙ্কেল ম্যানেজারকে বলে গেলেন আমাকে কাজ বুঝিয়ে দিতে। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিনে নিয়ে গেলেন এবং অফিসের কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই কাজ করতে করতে দুপুর হয়ে গেল। পিওর এসে বলে গেলেন আঙ্কেল নাকি ডাকছে। তাই আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার ডেকেছেন? আঙ্কেল রাগী গলায় বলল। তুমি আমাকে আঙ্কেল ডাকছো যে? এটা তো অফিস, এখানে আপনি আমার বস, তাই আঙ্কেল ডাকলে কেমন দেখায় না? আচ্ছা, তোমার যা ভালো মনে হয় করো। তোমাকে ডাকছিলাম, আজ আর কাজ করতে হবে না। চলো বাসায় যাব, কাল থেকে এসো। চলেন। এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম রিমি আসছে কলেজ থেকে। রিমি গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খাবো। তারপর আঙ্কেল, রিমি সবাই আসলো খাবার খেয়ে, আর আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে বাইরে গেলাম নতুন সিম কিনতে। আগের সিম নষ্ট করে ফেলেছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তারপর একটু গুঁড়োগুড়ি করে বাসায় এসে রিমিদের ওখানে গিয়ে রাতে খাবার খেয়ে চলে গেলাম রুমে। কাল আবার অফিসে যেতে হবে। এভাবেই কেটে গেল অনেক দিন। তো আমার মন থেকে রুবিকে মুছে ফেলতে পারলাম না। যখনই তার কথা মনে হয় তখন অনেক কষ্ট হয়। কি করব, ভালোবাসি যে তাকে। এখন আর রিমিদের ওখানে প্রয়োজন ছাড়া যায় না। এখন আমি নিজেই রান্না করে খাই। আর কত খাল মানুষের বাসায় খাবো? আমার জন্য যা করেছে সেটাই অনেক। রিমিদের বাসায় যাই না দেখি রিমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য। বারণ করা সত্ত্বেও নিয়ে আসে। তবে রিমির ব্যবহার থেকে আমি খুবই অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারবো না। আমার মন যে অনেক আগে একজনকে দিয়ে ফেলেছি। দূরে আছি তো কি হয়েছে, দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। একদিন আমি কলেজে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলছি আর সামনে গেটে ঢুকে যাচ্ছি। মেয়েটা আমার খুব কাছের মনে করে সে আমার হাত ধরে হাঁটছে, আর তখনই দেখি সামনে রিমি। কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যে রিমির কাছে যাব, ঠিক তখনই টাস করে রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। তারপর মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়েছি। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে বেরলো। আবার সেই পুরনো কথা মনে করে দিল। রবি ঠিক একইভাবে আমাকে চোর মেরেছিল, আর এক খুবই কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, তখন হাজার গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাসায় যাইনি। একটা চায়ের দোকানে বসছিলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসছে। রিমি থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছে আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন করেছে, বাসায় যেতে বলছে। তাই আর বসে থাকলাম না, বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর গাড়ি চলে আসলো। দরজার কাছে এসে দেখলাম দরজা আগে থেকে খোলা। আরে চাবি তো আমার কাছে, দরজা কে খুললো? ভিতরে গিয়ে দেখি রিমি। তাহলে রিমি খুলেছে। আসলে বাড়িওয়ালার কাছে আর একটা চাবি ছিল। রুমে ঢুকতে রিমি বলে উঠলো, কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করেছি তোমার জন্য, কত চিন্তায় ছিলাম। এবার রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। রিমি, তুমি কি করছো? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি কিছু বোঝো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে অন্য কাউকে দেখতে পারি না আমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। রিমি, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা, আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে এখানে নিয়ে এসেছে। আমি তার বিশ্বাস কখনো নষ্ট করতে পারবো না। বাবার কথা বলছো? বাবাকে আমি বুঝিয়ে বলবো। তুমি যাই করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। বলে রিমি কাঁদতে কাঁদতে চলে গেল। যা ভয় পেয়েছিলাম তাই হলো। যারে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এরপর থেকে রিমির সাথে আর দেখাই হয়নি, তাদের ওখানেও যায়নি। কি বলবো রিমিকে আমি যে তাকে ভালোবাসতে পারবো না?
আমি বিবাহিত। এই ভেবে কয়েকদিন চলে গেল। একদিন আঙ্কেল তাদের বাসায় যেতে বললেন, আমিও গেলাম। আরিফ, তুমি আমার মেয়েকে বাঁচাও। কি হয়েছে রিমির? কয়েকদিন ধরে ঘর থেকে আর বের হয় না, খাওয়া দাওয়া কিচ্ছু করে না, শুধু বলে আরিফকে এনে দাও। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো। না আঙ্কেল, এটা হয় না। আমি রিমিকে বিয়ে করতে পারবো না। আপনি আমাকে যে উপকারটা করেছেন তা আমি জীবন দিয়ে হলেও শোধ করতে পারবো না, কিন্তু আমি জেনে শুনে জীবনের সাথে আরো একটা জীবন নষ্ট করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আমাকে খুলে বলো। আমি বললাম রিমিকে ডাক দিতে। তারপর আঙ্কেল আন্টি রিমিকে সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি বিবাহিত। আমার এই কথা শোনার জন্য হয় কেউ প্রস্তুত ছিল না। সবাই একসাথে বলে উঠলো, কি? তুমি যে বললে তোমার কেউ নেই, তুমি এতিম, তাহলে? আসলে আমি এতিম হলেও আমার কালাকালুর বাড়িতে বড় হয়েছে। তাহলে তুমি এখানে কেন, পরিবার ছেড়ে? সে এক দুঃখের কাহিনী, শুনুন তাহলে। সবাইকে বলতে লাগলাম, আমি আরিফ সবেমাত্র এসএসসি পাস করেছি, 4.97 পয়েন্ট পেয়েছি। আজ অনেক খুশি। বাসা থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়ালাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করতেছে, মানে কেউ বা ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে, রিসিভ করতেই, কিরে শালা, 4টা বাজতে চলছে, আজ আড্ডা আসবি না? ভুলে গিয়েছিলাম, তোরা আমি এসছি। সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর। ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো, সবাই শুনো, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আরিফ দোস্তের নাই। বেচারা সারা জীবন মনে হয় এরকমই থাকবে, হিজড়া হয়। শালারা দেখ আমি কি করি। তোদের গার্লফ্রেন্ডের ফোন দিয়ে কি বলি? ওকে মনে থাকে যেন। যে সময় আম্মুর ফোন আসলো আমি ফোন বের করে বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কোথায় আছিস? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আর আড্ডা দিতে হবে না, বাসায় দরকার আছে। আচ্ছা, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তোর তো পরীক্ষা শেষ, আর তোর আব্বু অনেকদিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোর খালার বাড়ি থেকে ঘুরে আসবো, কি বলিস? আমার যে কি আনন্দ হচ্ছে, খালার বাড়ি যাবো। আপনারা ভাবছেন খালার বাড়ির কথা শুনে এত আনন্দ হচ্ছে কেন? কারণ সেখানে গেলে আমার খালাতো বোন রুবির সাথে দেখা হবে, আর ওকে আমি ছোট্টবেলা থেকেই পছন্দ করি। আচ্ছা কবে যাবো আমরা? কালকেই সকালে তাড়াতাড়ি উঠিস। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কে জানতো এই বের হওয়াই হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ির পিছনের সিটে থাকায় কোনো মতে যাই, কিন্তু আমার মা বাবা বাঁচলো না। বাবা মা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন কালাকালো তাদের বাড়ি নিয়ে গেল এবং ওখান থেকে বড় হই। খালা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো, কিন্তু রুবি যে আমার খালাতো বোন, যাকে আমি ভালোবাসি, সে ছিল খুবই অহংকারী। আমাকে সে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতে পাইতো না, আমাকে অনেক অবহেলা করে। কলেজে যেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবে দিন পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটিতে পড়ি। একদিন আমার বন্ধু আমাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটা লাভ লেটার দিয়ে বললো ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটার নিয়ে ওই মেয়েকে ডাক দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সে সময় রুবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়ে তার হাত থেকে চিঠিটা নিয়ে টাস টাস করে, তোর সাহস কি করে হয়ে রে মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছে করে দিইনি। তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউ বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রুবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ওর বাড়িতে আসার পর থেকে অপমানিত হয়েই আসছি, বাবা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আর এসব কিছু মনে করিনি। চল, কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম রুবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটি যেতে একটু দেরি হলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি স্যার, আর হবে না। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি এক ক্লাসে পড়ি, কিন্তু ও আমার সাথে কথা বলে না, মনে হয় চিনেই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমোতে গেলাম। বিকেলে বাইরে ঘুরে এসে পড়তে বসলাম। 10টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘটনা ঘটলো সকালে। আরিফ শোন, তোরা এখন অনেক বড় হয়ে গেছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে।
তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে আজ কার মুখ দেখে উঠছিল যে খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই আর না করলাম না। ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রুবি কি এ বিয়েতে রাজি? সেটা তুই আমার উপর ছেড়ে দে। তারপর কালামা চলে গেল। আমি জানতাম রুবি বিয়েতে মানতে চাইবে না, কিন্তু কালাকালুর জোড়াজুড়িতে হ্যাঁ বলে দিয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর করে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপর শুয়ে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে। যেই খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, ওই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। রুবি, আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? বাবা মায়ের জোড়াজুড়িতে এই বিয়ে করছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো, আমি তোমাকে অনেক সুখী রাখবো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো? কোনো প্রশ্নই আসে না। আর তুই কোনদিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর শোন, এই কথাগুলো বাবা মা যেন জানতে পারে না। যা, মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়েই দেখা। কিন্তু আমার ধারণা ভুল যাচ্ছে, আর রুবি আমার প্রতি আরো খারাপ ব্যবহার করছে। রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকতেই, ওই ওই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলে নক করে আসতে বলছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য রাখতেছে আর কি। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখন রুবি আমাকে টাস টাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছে লাগলো, ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি। চত্বর সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এরকম করে রুবি। ঠোঁটে ভীষণ ব্যথা করছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইছে, কিন্তু হাত লাগাতে পারছে না, ভীষণ ব্যথা করছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাওয়ার টেবিলে বসে আছে, আমিও গেলাম। জি কালু বলেন, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম, ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে আরিফ, তোকে বসতে বললাম না? আসলে কাল আমাকে তুই করেই বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি আর রবির দিকে চেয়ে আছি। রবি শুধু রাগে ফুঁসছে। আরিফ, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছ। কালো বসছি। আমি যখন বসতে যাব তখনই রবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালাখালু দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, খালু আমি কিছু মনে করিনি রুবির কথায়, একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা। আয়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দেই। আবার কিছু বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে শুয়ে আছে, আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগছে, চোখে পানি চলে আসছে। তবে খালাখালু মাঝে মাঝে আমার মা বাবাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারিদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়েছে ছোটবেলার কথা, আব্বুকে গুঁড়া বানিয়ে তার পিঠে চওড়া আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এরকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম, আমার মাথায় হাত রাখলেন। রবি তোকে খুব কষ্ট দেয়, তাই না রে? মুচকি এসে বললাম, ও এমন কিছু না খালা, ভালোবাসা মানুষটাই তো কষ্ট দেয়, অন্য কেউ তো নয়। আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট আর এখন হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি।
দেখিস রুবি একদিন তোকে ভালোবাসবে। আচ্ছা তুই এখন রুমে যা, আর শোন, রুবিকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা কাল এরপর রুবিকে ডাক দিইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। রুবিকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম, গিয়ে দেখি রুবি নিচে নাই। খালা রুবি কই? কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ও কালা ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম, এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করিস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে বাসায় চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগছে, গোলাপি রঙের একটু ড্রেস, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট ওয়াসাম লাগছে। আমার দিকে হাঁ করে তাকিয়ে তাকে দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? রবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিচের বুয়ের দিকে তাকালো, গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি চলচল করছে। আদিক্ষাতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রুবি আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়লাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, রবি তুই সবসময় আরিফের সাথে এরকম করিস কেন? হ্যাঁ, ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস, কেন খারাপ আচরণ করিস? হ্যাঁ, আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবু কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী হে? আর তোকে আমি বলে রাখলাম কোনো দিনও আমাকে কিছু শিখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে না, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জানি ও তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না, জানি, ওইটাকে ভালোভাবেই জানি। আরিফ আমাকে ভালোবাসে? তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুঝে সহ্য করতো না, বুঝলি? আফসোস, আরিফের মতো কেউ আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন, আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টে তা যদি রুবি জানতো তাহলে আমি একেভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপ আছে। আমি শুধু মাথা নেড়ে হেসূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যা রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। রবি আসছে, আজকে খুব সুন্দর লাগছে, কিন্তু সৌন্দর্য আর দেখা হলো না। নিজের থেকে মুখ ফিরে নিলাম, জানি আমাকে ববে তাকিয়ে থাকলে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে? গাড়ি চালাচ্ছ না কেন? এই তো চলছে, আমাদেরকে কোথায় যেতে হবে? চলতে থাকো, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর রবির কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম। চলে আসলাম রবির বান্ধবীর বাসায়। ভিতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি, ওখানে কারো যেন জানতে না পারে তুই আমার স্বামী, বুঝতে পারলি? আমি মাথা নাড়ালাম, ভিতরে চলে গেলাম। গিয়ে রুবি ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে বসে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা, সেখানে দেখলাম রুবির বান্ধবী সবাই মিলে ড্রিঙ্কস করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকে যা করার করুক, আমার কি। আমি আননোন করে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ডলাডলি করছে। তা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেল। রুবি প্রচুর ড্রিঙ্কস করায় কিছু বুঝতে পারছে না। তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ কুপড়ে ফেলবো, মাইন্ডেড। রবি কিছু বলছে না, হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এরকম হয়েছে। তা আমি রুবিকে কুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি বের করে রুবিকে নিয়ে আসলাম। গাড়ি থেকে রুবিকে কুলো করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে খাটের উপর শুয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে।
আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারলাম না। রুবি আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। রুবি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে ধরে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এ কি করছেন? ছাড়েন আমাকে। হুম, তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে। বলতে পারলেন না। রুবি আমার আর ওর টুটজোড়া করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি জানি রুবি এসব নেশার ঘুরে করছে। আমি এরকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে, আর আমার টুট চুষছে। আমি ওদিকে দুর্বল হতে লাগলাম। আমি রুবিটাকে সাড়া দিলাম। রুবি আমার বউয়ের উপর আমার অধিকার আছে, যা হবার হবে, পরে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখন রুবির বুকের মাঝেই আছি, আর রুবি আমাকে জড়িয়ে ধরে রেখে। রুবির শরীরের কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? আমার সাথে রুবি কি করলো, আমি কেন বাসা ছেড়ে আসলাম, সবকিছু আঙ্কেল আন্টি রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতেই বুঝতে পারলাম তারা মন খারাপ করে বসে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এ হয় না রিমি। রুবি আমাকে যতই অবহেলা করুক না কেন, আমি তাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি এরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো দূরে কোথাও। আর বলবো না, তাও তুমি চলে যেও না প্লিজ। আমার এইরকম পরিস্থিতি থেকে আঙ্কেল আন্টি কিছুই বলতে পারলো না। তারা বাদে আমি বিবাহিত। তারা যেন শুনে মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাবে না। যার গড় সংসার স্ত্রী আছে, তার মেয়ে জীবন নষ্ট হতে দিবে না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম, আর যাইনি ওদের বাসায়। এভাবেই দেখতে দেখতে 5 বছর চলে গেল। এখন আমার পড়ালেখা শেষ। এখন আঙ্কেলের অফিসে চাকরি করি। অনেক ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফার আসছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম আসি, তখন এই আঙ্কেল অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি এক মায়া সৃষ্টি হয়ে গেছে, চাইলেও আর যেতে পারি না। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আমি আছি। সেদিনের পর থেকে রিমি আর কখনো ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমারও ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বের। রিমি পড়াশোনা শেষ করে সেও এখন আমার এই অফিসে কাজ করে, এডমিট পদে। তার বাবার পরিবর্তে সে অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করে অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর কোনো অবহেলাও নেই। কারো অপমান আর কেউ না ডাকে ছোট লোক বলে, কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার অনেকবার রবির কথা মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রবির কথা মনে পড়েনি। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখেছি। এমনিভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসের সবাইকে এক জায়গায় করলেন আর বলতে লাগলেন, এবার আমরা একটা বড় ধরনের প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এই কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বেরিয়ে পড়ো। প্রজেক্টের কাজটা ঢাকায়। টাকা কথাটা শুনেই আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না যে এই কাজটা আমি করতে পারবো না। এত বড় প্রজেক্টটা যে, তাই কিছু বললাম না। পাশে এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে। আঙ্কেল বলল, তোমাকে ওখানে থাকার কোনো চিন্তা করতে হবে না। রিমির ফুফুর বাড়ি ওখানে তোমরা থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। সকালে বের হবো, তাই রাতে সবকিছু গুছিয়ে নিলাম এবং ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখন ভাবতে পারিনি যে আবার ফিরবো ঢাকা। ভেবে নিয়েছিলাম কখনো যাবো না, কিন্তু কি করার, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। রবি হয়তো আজ নতুন সংসার করছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠলাম, গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে লাগলাম কখন যে ঢাকায় পৌঁছে গেছি, খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5 বছর কেটে গেল। আজ আবার ঢাকা ফিরছি। সবকিছু হচ্ছে না মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম রুমির ফুফুর বাসায়। আমাকে দেখে চিনতে পারেনি, আর চিনবে বা কি করে। আমার পাশে রিমিকে দেখে তাকিয়ে দৌড়ে চলে আসলো রিমির কাছে। রিমিকে ধরে বলল, মা তুমি আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সে ছোটবেলা থেকে এসেছিল আর একবারও আসনি। আমাদের কথা মনে পড়ে না বুঝি? যা, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসের একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরে খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় রিমি এসে বলল, বিকালে ফ্রি আছো? জবাবে হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো আর আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবোই। বলছিলাম কি, পুপু বিকালে একটু ডাক্তারের কাছে যাবে, একা একা যাবে না, তাই আমাকে নিতে যাচ্ছে। আমার সাথে যদিও তুমিও যাও। আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি। গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে?
আচ্ছা, তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালার শাড়ি পরেছে, কাচের ছুরি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গেছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুফুকে ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে বের হব এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা করলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছন ফিরে তাকাতে বড় সড়ো ধাক্কা খেলাম। মনে বড় কষ্টটা আবার জেগে উঠলো। এই যে রুবি, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তে অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে। চোখ জুড়ে ছলছল করছে। আর অবাক হলাম, তার হাতে 3 থেকে 4 বছর একটা ছেলে। একদম রুবির মতো দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়ছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ে জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আমার চোখের সামনে ভেসে উঠতে মনের ভিতর নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলাম, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতে দেখি রিমি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বললো, রাতে তো কিছু খাওনি, এখন একটু খেয়ে নাও। না করতে পারলাম না, নাস্তা খেয়ে বসে আছি। রিমি এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি। গাছপালা সমৃদ্ধ একটি নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তায় নিয়ে বাসা যাচ্ছিলাম। রিমিও সাথে আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে এখন হয়তো ভালোবাসে আপাকে। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আর কিছু বলে না। অত ভয়ে বলে না আমি চলে যাবো বলেছিলাম। এমনিভাবে হাঁটছি, এমন সময় পিছন থেকে কেউ বলে উঠলো, কেমন আছো আরিফ? পিছন তাকাতেই দেখি রুবি। কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আপনাকে আমি চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। একথা বলাতে আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে 2টো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে। ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেসের জন্য কিছু ভুলি নাই। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রুবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি, আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। মনুক আর বাচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরে বললাম, আমার সাথে কেন এমন করা হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আমার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রুবির কথা। কিছুই ভালো লাগছিল না রুবির সাথে দেখা হয়ে। আমার জীবনটা আগের মতো হয়ে গেল, খালি রুবির কথাই চিন্তা করছি। পরক্ষণে মনে হলো, রুবি তো স্বামী, সংসার, ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? সত হলো আমার প্রথম ভালোবাসার রুবি কি ভুলে থাকা যায়? রুবির কথাগুলো ভাবছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছে, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল। একটা মেয়ে আমায় খুব কেয়ার নিতেছে, আর সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয় শুধু রুবি থাকবে। এত রাতে বাইরে কি করছিলেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছু বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুমে উঠে ফ্রেশ হতে ল্যাপটপ নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে ইমেলটা এসেছে প্রজেক্টের কাছে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে অফিসে যেতে হবে। রেডি হয়ে অফিসে রওনা দিলাম দুজনে। ওখানে যেয়ে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে রুবি, সেটা থেকে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের বউ সেখানেই সন্ধে হয়। তারপর সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি এখানে কি করতে আসবো। তারপর রুবিকে বললাম, আমি হলাম আরিফ, আর আমার পাশে হচ্ছে নীলা। আমরা সিলেট থেকে এখানে আসছি এই প্রজেক্টের কাছে। ও আচ্ছা, সেই ব্যক্তিরা তাহলে আপনারা? এরপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আর এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? রুহান। এখানে তুমি কার সাথে এসেছো? কেন আম্মুর সাথে? আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? রুবি আক্তার। বুকটা দুঃখ করে উঠল। তাহলে এটা রুবির সন্তান? চোখে জল এসে গেল। যদিও সবকিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল, আপনি আমাকে আদর করলেন কেন? আপনাদের তো আমি চিনি না। মা বলেতে আপনি খালতা নাতলে, আজ থেকে আমরা বন্ধু। রবির কাছে রুহান যে বলল, মামা আজ একটা লোক আমাকে খুব আদর করেছে,
আর বলেছে আঙ্কিত তার বন্ধু, তাই বুঝি আমার শোনা বন্ধু। ছেলের কথা শুনে রুবির বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বট গাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। রুহান বলে, কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? রুবি আর কিছু না বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামছি আর আমি আর রিমি। এমন সময় রুবি নামছে, আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তা জেলাস করার লোকে রিমির সাথে সাথে হেসে সেখান থেকে কথা বলছি। আর বলছি, পিছন ফিরে দেখি যে রুবির গিয়ে সিটে পানি ভরছে। আমি শাড়ি আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। স্বামী সংসার চেলা নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো রিমি আন্টি আজ খাবার দিয়ে টেবিলে আসছে। আমাকে দেখে বললো, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে, এই উঠো প্লিজ, অফিসে যাবে না? আমি চোখ খুলে দেখি রিমি দাঁড়িয়েছে। একটা আকাশি কালার শাড়ি পরেছে। শাড়িটা তো অনেক সুন্দর লাগছে মনে হয়। অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়েছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখি যে আন্টি আর রিমি খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু, আর আন্টি কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাছে বাইরে গেছেন আর তার ছেলে বিদেশি অফিসে চাকরি করে, তাই বিদেশ থাকে, তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তা টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে অফিসে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তা দেখলাম রুবি গাড়ি করে অফিসে যাচ্ছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে আর রিক্সা নিয়ে ওর সাথে গাড়িতে দাঁড়ালাম। আমার পিছনে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ি আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম রুবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির সাথে হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আমি ভাবছি একটু জানলা দিলে কি হয়। আমি সোজা রিমির ঘা ঘেসে বসে পড়ি আর হেসে হেসে কথা বলছি আর রুবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুটে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বললো, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। রিমি দেখো না ওর অফিসার ম্যাডাম কি বলে। একথা বলে রিমি চলে গেল। আমি ভেবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করছে কেন। তার তো স্বামী আছে। আমি একটু মজা দেখতে রুবির পিছে পিছে রুবির কেবিনের সামনে যেতে শুনতে পেলাম রোহান বলে, মামা আগামীকাল স্কুলে স্যাররা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারই বাবাকে নিয়ে যাও না। রুবির ছেলের এইরকম কথা শুনে আমার জানার জন্য আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবাকে স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী কোথায়? কে বা রুমির স্বামী? আর না ভাবতে পারছি না, আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম। ছেলের কথা শুনে রুবি অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়লো আরিফের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না, আমার ছেলেকে আমি দিব না। তার নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবা আর একটার বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে পাখি জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিচ্ছে। সারা জীবন আরিফের জন্য দোয়া করবো ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে আসলাম। আর বিপরীত টেবিলে রুবি বসেছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি। হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখে রানি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো? রুবি চলে গেল কেন? সে গেল না তাতে আমার কি? সে একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে উঠে চলে যেতে এক টেবিল বসে খাবে না বলে। আরে কিছু না। এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডটা বউয়ের চেয়েও বেশি হয়। হ্যাঁ মা, তাই বুঝি? মারবো না একটা নাক বরাবর, 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে পারবো না। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনই কিছু দেখা হয়নি, তাই সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাসায় চলে আসলাম। আগামীকাল সকালের অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম তুমি যাও, আমি আজকে যাব না। রিমিও যেতে চাইল না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসা কয়েকদিন হয়ে গেল। ভাবলাম আজ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে। এই সুযোগে কালাকালুর সাথে দেখা করে আসবো। রুবির ভুলের কারণে কালাকালুকে কেন দূর হতে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো। তা বাদে কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম, গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যেই বাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম কালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে।
কিছু চেঞ্জ হয়েছে, নতুন বরং করিয়েছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার বেল চাপতে দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়েছি কালার দিকে। কালা বলে উঠল, কাকে চাই? বলবেই পারে না কেন? এই 5 বছর আমি সে আগের আরিফ নেই, দেখতে একেবারে বদলে গেছি। কালার বয়স হয়েছে তাই অতটা চিনতে পারছে না। কালা, আমি আরিফ। কথাটা বলার সাথে সাথে চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরল আমায়। আমিও খেতে দিলাম। মনে পড়েছিল কালা, কিন্তু কি করব বলো, তখন কার কি পরিস্থিতি। আমি রুবিকে বলেছিলাম যে তার জীবন আর ফিরে আসবো না। এখন তো রুবির বিয়ে হয়ে গেছে, স্বামী ছেলে সংসার সব হয়েছে, তাই আবার ফিরে আসলাম। কি বলছিস তুই? রুবির বিয়ে হয়ে গেছে মানে? কেন, রুবি বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবির কোনো বিয়ে হয়নি, তুই ভিতর আয়, বলছিস সব তোকে। আমি ভিতরে গিয়ে বসলাম। খালার মুখ চেয়ে বসে আছি সবকিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো খালা, বলো। তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস, রুবি তখন অনেক খুশি হয়েছিল। তার কয়েকদিন পর আমি দেখলাম রুবি সারাদিন কি যেন চিন্তা করতো আর কাঁদতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞেস করি তখন বলতে লাগে, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। মা, আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছিস? যা বলবে খুলে বল। তারপর রুবি সেই দিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর বান্ধবীর দেখা হয়। ওর বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্কস করে এসেছিল না, তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রুবি এসব কথা শুনে মাথাটা ধরে যায় যে তোকে দোষারোপ করেছে। মেয়েটা অনেক ভেঙে পড়ে যায়, তাই ওকে আমি কিছু বলি নাই। তার কয়েক মাস পর রুবি একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা দেখেছিস, ওটা তোর রুবির ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে ও আমার ছেলে। আমার যে কি আনন্দ লাগছিল বলে বুঝাতে পারবো না। তাই রুবি আমায় আর রিমিকে একসাথে দেখে চলছিল। আরিফ শোন বাবা, রুবি না তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ওর ভুল বুঝতে পেরে অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে মেয়েটা। তুই আর ওকে ফিরিয়ে দিস না বাবা। তাই বললে কি আর হয়? আমাকে কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নিব না। কাল আমার একটা কথা রাখবে। কি কথা বল? আমি যে এখানে এসেছি তা যেন রুবি না জানতে পারে। আমি যে সব জানি। আর শুনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ওকে একটু শিক্ষা না দিয়ে আমি আমার কাছে টেনে নিব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ওই তো তোর খালু এসে পড়েছে। তাই আমি কালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছুতেই জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে, দেখি যে আমার ছেলেটা ব্যাগ পাড়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে যে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মা ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়েছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিলাম। মনে মনে ভাবছি রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমি নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পুত্র পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজ ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান, তোমাকে না বলেছে অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল? আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালা কালু কেউ বলে নাই যে আমি ওখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল, রুবি ম্যাডাম আপনাকে রেখেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল। এইভাবে কাজ করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন, আপনার ভুলে যাওয়ার এত বড় প্রজেক্টের কাজ কোনো ভদ্রলোক যে আপনাকে দিয়েছে আমি তা ভেবে পাচ্ছি না। আর ভুলে তো যাবেনি, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টি ফষ্টি করলে তো সবাই ভুলে যায়। তোমাকে না বারণ করেছে অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই রুবি? খুব বলতে ইচ্ছা করছে, রুবি
কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে কেউ আর বললাম না, কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না? খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব রুবি কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে রিমি জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো। আচ্ছা একটা কথা বলো তো আরিফ, রুবি ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়ার? আরো অনেক কথা বলছে। আচ্ছা, তোমার সাথে রুবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলছিলাম না, রুবি সে আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করবার আমি করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে রিমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম অ্যালার্মের শব্দে। তারপর রিমির ফুফু নাস্তা দিল। খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভিতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম। গিয়ে দেখি রিমি আর রুবি বসে কাজ করছে। এই জানো কি করছে ওখানে? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবি দিকে তাকিয়ে রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটা বাবু বলছে। রুবি বিড়বিড় করে বলল, আচ্ছা জানো আমি এখন যাই। ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম, ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখে মাত্র আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? তোমাকে না বলেছি এখানে না আসতে? বাবু আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও রুবি, অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার আর আমার স্বামীর। কেন, আপনারা কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? একথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। টাস টাস করে দুটো চোর বসিয়ে দিলাম। রবি চোখ দিয়ে পানি পড়ছে, কাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্ধ্যাটা কার সত্যি করে বলো রবি, নয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। মুখ সামনে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে তোমাকে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পেছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আহ, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। রবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি চৌ মেরে তার ছেলেকে নিয়ে যাব। রবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু খেতে চলেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, রবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কমের ফসল। রবির চোখ দিয়ে পানি পড়ছে। আমি একথা বলেও স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধু তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। রুবি মনে মনে কথাগুলো বলতেছে। মা তুমি কি ভাবছো ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে রবি নিজের করা ভুলগুলো? আর এই অবুঝ বাচ্চা কি বুঝবে? এমনি তো কেউ মারে না মা, স্কুলে স্যাররা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মারছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসেব করে বলেছে কথাটা। রবি কিছু না বলে ছেলেকে কুলে করে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আমি রুবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রুবিকে আমি কাঁদাইনি। রেমির সাথে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর অভিনয় করে গেছি। রুবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি রুবির কষ্টে কষ্ট পেয়ে। প্রজেক্টের কাজ শেষের কয়েকদিন পর অফিসে গেলাম, যে দেখি রুবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিসে এসে বাসায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে ভাবছি রুবি কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই।
ওকে যেন আমার একা ভালো লাগে না। অফিসের কাজ করে সন্ধ্যার দিকে চলে গেলাম খালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই রুহান মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় রুবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে বলে এসেছি। তুমি যত এর কাছ থেকে আমার পরিচয় গোপন করো, কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে না, মানে এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যা ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে রোহানকে জড়িয়ে ধরলো রুবি। আমি হ্যাঁচকা একটা টান দিয়ে রুহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় রুবি চিৎকার, আমার ছেলেকে নিয়ে যাও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথাই কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। রুবি আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ে আমার ছেলেকে নিয়ে যাও না, এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে রুহানকে নিয়ে চলে আসলাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলো, আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতে রিমি জানতে ছিল, ও সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর ঘন্টা বেজে উঠলো। রবি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে হয়েছে রাগ 7-5 না ভেবে রুহানকে নিয়ে রুবির বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি রুবি মেঝেতে পড়ে আছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে, সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কুলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জোরে গা পড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম, নিজ হাতে বাসায় রান্না করেছি, রুবিকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রুবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতর, কিন্তু রুবি কোনো জ্বর কমেনি। রাতে রুবির মাথার কাছে বসে আছি, এমন সময় জোরের করে রুবি বলে উঠল, আরিফ আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য। তুমি চুপচাপ শুয়ে থাকো তো। জোরের করে কি যেতে বলছো? এসব কথা বলতে উঠতে যাবো এমন সময় রুবি আমার হাত ধরে এক চটকায় রুবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রুবি আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যাই। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, কতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে, কিন্তু দেখো তুমি আসতে 5টা বছর লেগে গেল। আর যখন এলে তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, রিমি তোমার বউ। জানো, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, শুধু আমার ছেলের কথা ভেবে আমি করিনি। এই বলে রুবি চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আছে। আর চালাতে পারলাম না, হয়তো জোরের গুড়ে এসব বলছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরি পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে রুবি আগের মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। রুবি থেকে নিজেকে চারিয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জন নেই। এটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুবিকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আসলে কালো কেউই নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো এমন সময় রুবিটা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটা শেষ ইচ্ছে। মনের ভিতর উলটপালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠর জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনে আর কিছুই চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার গায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে টুটে টুট মিশিয়ে দিল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবিকে নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই, কিন্তু রুবি আমার ছেলেটা পাশের রুমে দেখলাম। বাসায় তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও নেই। গেলোটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। রবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে ছুটে পড়লে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার উপর আমি যে দুর্ব্যবহার করেছি তা হয়তো আমার ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চাইছিলাম, তা তুমি দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথাও যাচ্ছি নিয়েও যাচ্ছি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছেই রেখে গেলাম। ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর এমিকে বিয়ে করে নিয়ে ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলেজে টেনে বের করে নিচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা কালো চলে এসেছে, আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রুহানকে দেখে রেখো, বলে বেরিয়ে গেলাম। গোটা রাস্তায় পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেকক্ষণ জায়গায় খুঁজে শেষ, এবার আশাই ছেড়ে দিয়েছি। হাঁপিয়ে রাস্তায় বসে পড়লাম। কিছু সময় নিচে বসে থাকার পর সামনে চোখ পড়লো বাস স্টেশনের বেঞ্চের মেয়েটির দিকে। কি রুবির মতো আমি ভুল দেখছি না তো? চোখ ঢোলে দেখলাম সত্যি রুবি বসে আছে, নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাসে তো সকালে ছাড়ে নাই, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি আর দেরি না করে দৌড়ে চলে গেলাম রুবির কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আমার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এভাবে চলে আসলে কেন? কি হলো? কোথাও জানা যাচ্ছে না, বলো। মাথাটা খারাপ হয়ে গেল। বেঞ্চের থেকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। গালে হাত, আমার দিকে চলচল চোখে তাকিয়ে কেঁদে যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না, ঠান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম। কি ভেবেছো নিজেকে? যখন তখন আমাকে কষ্ট না দিয়ে তোমার ভালো লাগে না, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর কি বললাম, আমি রিমিকে নিয়ে বিয়ে করে নিব। তাই যদি করে রিমিকে বিয়ে করতাম, তাহলে 5 বছর আগেই করতাম। আর আমার হৃদয় শুধু তুমি আছো, সেই জায়গায় আমি কাউকে দিতে পারবো না। শুধু সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রবি, এসবের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি ব্যর্থতা? রবি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, চোখের জল মুছে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ চিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আরিফ, তুমি ক্ষমা না করলে আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলিয়ে তো ক্ষমা চড়কিয়েছে। তোমার আরিফের উপর কোনো রাগ নেই, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। কথা দাও, এভাবেই ভালোবেসে যাবে তো সারা জীবন? এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনের বাসায় চলে আসলাম। এরপর কালাকালুর সাথে কথা বলতে বলতে রাতে খাবার খেয়ে নিলাম। আজ কালাকালু অনেক খুশি আমাদের মিল হওয়া থেকে। খাবার শেষে আসলাম, অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি এসে আসতে তাকে জড়িয়ে ধরলাম। কি করছো কি? ছাড়ো বলছি। আজ তো আর চাচ্ছি না, কাল তুমি স্ত্রীর অধিকার বুঝে নিয়েছো, আজ আমি স্বামীর অধিকার বুঝে নিব। রুবিকে কুলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম, তারপর জড়িয়ে ধরে টুটের সাথে টুট মিশিয়ে দিলাম।